আহ আসসালামু আলাইকুম। রোবোটেক ভ্যালি থেকে সকলকে স্বাগতম। আমরা এখন আছি রোবোটেক ভ্যালি এর পেজে। আজকে আমাদের সাথে আছে আমাদের আপকামিং যে নাসা কম্পিটিশন হচ্ছে, যেখানে রোভার চ্যালেঞ্জ, এইচইআরসি রোভার চ্যালেঞ্জ যারা পার্টিসিপেট করতে যাচ্ছে বাংলাদেশ থেকে, তাদের একটা ফাইনালিস্ট টিম। তাদের টিমের 9 জন আমাদের সাথে আছে। সেই সাথে একই সাথে তারা আইসিএমআই ফোর্থ ইন্টারন্যাশনাল আইসিএমআই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেটা সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি ইউএসএ তে হতে যাচ্ছে। এবং এই রিসার্চ পেপারগুলো নিয়ে আমরা রোবোটেক ভ্যালি টিম কাজ করেছি এবং আমাদের মধ্যে যারা আছে তারাও কাজ করেছে। সেই সাথে এটা আমরা আসলে একটা টিম ওয়ার্ক করে কাজ করেছি। এবং আমাদের যে টিমটা আজকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, আহ, এই টিমটা আমাদের আইসিএমআই 2025 সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে যাচ্ছে তাদের রিসার্চ পেপার প্রেজেন্ট করার জন্য। আমরা যাদেরকে আজকে দেখতে পাচ্ছি তারা ভেরি ইয়াঙ্গার। দ্যাট মিনস তারা এখনো ভার্সিটিতে উঠতে পারেনি বা ওঠেনি। তারা এখনো অনেক জুনিয়র আছে, বাট তারা রিসার্চ পেপার নিয়ে কাজ করছে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ পেপার পাবলিকেশন নিয়ে কাজ করছে এবং নাসার মতো একটা জায়গায় তারা আসলে কম্পিটিশনে যাচ্ছে। সো এটা আসলে আমাদের রোবোটেক ভ্যালি এর জন্য একটা অনেক গর্বের বিষয়। বিশেষ করে আমি অনেক প্রাউড ফিল করি, বিকজ অফ আমি একটা সময় রোবোটিক্স নিয়ে অনেক কাজ করেছি এবং এটা আসলে আমার একটা ড্রিম একটা জায়গা। সো আমার খুব ভালো লাগে, সেই সাথে আমাদের দেশের জন্য একটা অনেক গর্বের বিষয়। সো আমরা আমরা কিছুক্ষণের ভিতরে তাদের গল্পগুলো শুনবো। আসলে এখানে অনেক কিছু শেখার বিষয় আছে। আমরা যারা আসলে এখন পড়াশোনা করছি, যারা আসলে স্বপ্ন দেখি, তাদের জন্য অনেক বড় অনেক কিছু শেখার আছে। কিভাবে এই জায়গাটা যাওয়া যায়, কিভাবে ভালো কিছু করা যায়। সো আমরা তাদেরকে আসলে এখানে পেয়েছি, তাদের কাছ থেকে আমরা এই প্রশ্নগুলো করব। কিভাবে তারা এই জায়গায় এলো, কিভাবে তারা এই স্বপ্নগুলোকে বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে। সো আমরা 1 মিনিট সময় নিব সবাই। আমরা চাই যে আমাদের এই প্রোগ্রামের এই কোশ্চেন আনসার গুলো সবার কাছে পৌঁছে যায়। সো আমরা একটু আমাদের লাইভটাকে শেয়ার করে দেব এবং যারা এখন দেখছি, আমি সকলকে সকলকে অনুরোধ করব যাতে লাইভটা শেয়ার করে দেয়। আমরা 1 মিনিট সময় নিচ্ছি, প্লিজ। ওকে, ইতিমধ্যে আমাদের সাথে আসলে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। সো প্রথমত আহ, আমাদের সাথে যে নাসা ফাইনালিস্ট টিম আছে, তার মধ্য থেকে আমরা একজনের প্রথমত কথা শুনবো যে তারা আসলে এই প্ল্যানটা কিভাবে করলো নাসায় যাওয়ার জন্য, কিভাবে প্ল্যানটা করলো। এবং এই জায়গাটা আসলে আমরা শুনতে চাই। প্রথমে আমি জানতে চাচ্ছি আন্নাফিউর কাছে। সো তুমি আসলে এই রোভার চ্যালেঞ্জ টিমটাতে আসলে কি হিসেবে কাজ করছো, তোমার কন্ট্রিবিউশনটা কি এবং কিভাবে প্ল্যানটা আসলে করলে, প্লিজ। আহ আসসালামু আলাইকুম, আমি আন্নাফিউ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস 10 এর একজন শিক্ষার্থী। আমি হলো ফার ব্যাক 2024-এ মেবি, হ্যাঁ মোস্ট প্রবাবলি ইয়েস, অক্টোবরের মিড অক্টোবরে আমার সাথে হলো সানজিম ভাইয়া আর মাহাদির ভাইয়ার কথা হয়। তো তারা হলো আমাকে অ্যাপ্রোচ করে, যেহেতু আমি রোবোটিক্স ফিল্ডে প্রায় ক্লাস 6 থেকে কাজ করছি এবং বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছি। তো আমাকে আর কি মাহাদির ভাইয়া এবং সানজিম ভাইয়া দুজনেই অ্যাপ্রোচ করে যে আমাদের সামনে এরকম আমাদের হাতে একটা কম্পিটিশন আছে, নাসা এইচইআরসি 2025, এটা হলো এরকম ইউএসএ তে হবে, তো তুমি কি ইন্টারেস্টেড নাকি। দেন আমি ওদের যে হ্যান্ডবুকটা আছে ওটা গো থ্রু করলাম, যে
অ্যাকচুয়ালি আমাদের কি নিয়ে কাজ করতে হবে। তো আমার নিজেকে যখন ক্যাপেবল এনাফ মনে হলো, তখন আমি বললাম আর কি যে আমার তো আসলে আমি আসলে একা কাজ করি না, আমার টিমে আরো মেম্বার আছে, রুবাইয়া, তেইজ, রহমান, হাসিন ইশাক চৌধুরী, তাহা। আমরা তিনজন আসলে একসাথে কাজ করে থাকি। তো ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা তো এনাফ কাজ করেছো এই বিষয়ে, তো আমরা একসাথে মিলে একটা টিম করতে পারি। তো দেন আমরা হলো আসলে একটা ওআরআর রিপোর্ট, আমাদের একটা ফার্স্ট অফ অল আমাদের একটা রিপোর্ট জমা দিতে হয়, যে রিপোর্টের মাধ্যমে আর কি নাসা আমাদের সিলেক্ট করেছে। তো আমরা জিনিসটাকে একটু কনফিডেন্সিয়াল রেখেই সুন্দর মতো সবকিছু গুছিয়ে মাত্র 10 দিনের ভিতরে আমাদের মেন্টর স্যার ছিল, আমাদের অ্যাডভাইজার স্যার ছিলেন, সবাই মিলে আমরা একটা রিপোর্ট তৈরি করি। যে রিপোর্টে আর কি আমরা কিভাবে আর কি ওই কম্পিটিশনে গিয়ে কাজ করব, বা আমরা কি বানিয়ে নিয়ে যাব, ওটার ডিজাইন থেকে শুরু করে সবকিছু আমরা আর কি বিল্ড আপ করে একটা রিপোর্টের ভিতরে 10 পেজের একটা রিপোর্টের ভিতরে আমরা নাসাকে সাবমিট করি। এবং ফরচুনেটলি বাংলাদেশ থেকে রিমোট কন্ট্রোল ডিভিশনে মাত্র 2টো টিম সিলেক্ট করা হয়েছে, তার ভিতরে আমরাও একটি টিম ছিলাম। এবং এটাও আমাদের জন্য ফরচুনেট যে পুরো এশিয়া দিয়ে মাত্র 6টা থেকে 7টা টিম সিলেক্ট করা হয়েছে, তার ভিতরে আমরা একটা টিম। আর আমরা হলো প্রথম হাই স্কুল মুন ল্যান্ডার রোভার টিম যারা কিনা মুন ল্যান্ডার রোভার নিয়ে কাজ করছে রিমোট কন্ট্রোল ডিভিশনে। তো আমাদের এই ছিল আমাদের স্টার্টিং এর জার্নি। আমরা সিলেকশনের পর আর কি কাজ করি, দেন আমাদের সাথে রিফাত ভাইয়া, সিফাত ভাইয়া এরাও জয়েন করে, পৃথিবী, এরা সবাই আমাদের সাথে আস্তে আস্তে দেখা গিয়েছে জয়েন করে আমাদের সাথে কাজ করা শুরু করে। আর কারেন্টলি আমি বাংলাদেশ মুন ল্যান্ডার রোভার টিমে ফেব্রিকেশন ডিপার্টমেন্টেও কাজ করছি। এছাড়াও আমি বাংলাদেশ মুন ল্যান্ডার রোভার টিমের অনেক ইম্পর্টেন্ট একটা রোল, যেটা কিনা সেফটি অফিসার, ওই রোলটাতেও আমি কাজ করছি। আমি বাংলাদেশ মুন ল্যান্ডার টিমের রোভার টিমের আর কি সেফটি অফিসার। বেসিক্যালি এই হলো আমাদের নাসা এইচএসসি এর স্টার্টিং জার্নি। ওকে, গ্রেট। সো আমি আসলে প্রথমে সবার আসলে পরিচয় এক এক করে জানতে চাচ্ছি। আমাদের সাথে আরো 2জন ব্যাক স্টেজে আছে, আমরা তাদেরকেও অন স্টেজে নিয়ে আসবো। সো প্রথমত এমডি রিফাত হোসাইন, তুমি তোমার পরিচয়টা আসলে তুলে ধরবে, যে তুমি কোথায় পড়াশোনা করছো এবং তুমি কি কি আসলে পূর্বে কি কি অ্যাচিভমেন্ট নিয়ে এসেছো এবং কি কি স্কিল তোমার আছে এই জায়গাগুলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত হোসাইন। আমি সিপিআই ম্যানেজমেন্ট টেকনোলজিতে মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স নিয়ে স্টাডি করছি 7 সেমিস্টার। তো আমাদের যেই মুন ল্যান্ডার রোভারটা আমরা অনেক দিন আগে থেকে এটা আসলে চর্চা করে আসছি, কারণ আমাদের যেই ফাইনাল যেই রোভারটা আছে এটা দিয়ে আমরা আসলে সয়েল স্যাম্পল কালেকশন এবং হচ্ছে টেরেন ম্যাপিং, যেটা 2 টাস্ক, সেটা আমরা কমপ্লিট করতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং রাত দিন জেগে আমাদের যেই রোভারগুলো সেগুলো মেক করতে হয়েছে এবং অনেক প্রবলেম ছিল, ওইগুলো সলভিং করতে হয়েছে। আমি বাংলাদেশ মুন ল্যান্ডার রোভার টিমের মেকানিক্যাল লিড হিসেবে আছি। ওকে, গ্রেট। সো আমরা মার্জিয়া আফিয়া পৃথিবীর কাছে যাব। পৃথিবী, এখন তুমি কি করছো, কোথায় পড়াশোনা করছো আসলে? আসসালামু আলাইকুম, আমি হাউপান স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আর আমি হচ্ছে টিমের ইলেকট্রিক্যাল লিড হিসেবে আছি। আমি হচ্ছে এই টিমের ইলেকট্রিক্যাল লিড হিসেবে আছি। আর হচ্ছে আমি আপাতত এই টিমের সাথে আসলে আমার পরিচয় হয় নাফিওর মাধ্যমে। মানে নাফিওর সাথে আমি এর আগেও ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে ছিলাম, মানে একই টিমে ছিলাম না, তবে আমরা একসাথে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছিলাম। তো সেখান থেকে পরিচয় হয় এবং পরবর্তীতে ও আমাকে এই টিমটা সাজেস্ট করে এবং এভাবে এই টিমের সাথে জয়েন করে। ওকে, গ্রেট গ্রেট। সো মোহাম্মদ ইয়াসিন আরাফাত, তুমি এখন কি করছো, কোথায় পড়াশোনা করছো? আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। বর্তমানে আমি বিএফ শাহিন কলেজ থেকে মাত্র গ্রাজুয়েশন শেষ করলাম আর কি। সো আমি ড্রিমস অফ বাংলাদেশ প্রেজেন্স বাংলাদেশ মুন ল্যান্ডার রোভার টিমে টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছি। তো আমাদের টিমে টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সকল কিছুর কম্বিনেশনে আমাদের টিম ওয়ার্ক গুলো হয়। আর আমার টেকনিক্যাল টিমে আরো অনেকে কাজ করছে, তো তাদের সকলের কম্বিনেশনে আমাদের এই বাংলাদেশ মুন ল্যান্ডার রোভার টিম। ওকে, গ্রেট। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই কম্পিটিশনে তোমরা যেখানে যাচ্ছ এইসিআরসি, এখানে কি কোনো এজ লিমিট আছে কিনা? জি ভাই, এখানে এজ লিমিট আছে। আমাদের অ্যাকচুয়ালি হাই স্কুল ক্যাটাগরিতে আমরা সকলেই, এখানে হচ্ছে ইউনিভার্সিটি একটা ক্যাটাগরি আছে,
আর হাই স্কুল ক্যাটাগরি আছে। তো ইউনিভার্সিটি ক্যাটাগরিতে যারা হচ্ছে তারা হচ্ছে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি শেষ করেছে এরকম। আর আমাদের হাই স্কুল ক্যাটাগরিতে একটা পার্ট আছে যেটা হচ্ছে আপনার পিট ক্রিউ মেম্বার আর কি। সো পিট ক্রিউ মেম্বারদের অ্যাকচুয়ালি কোনো এজ লিমিট নেই। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। সো দ্যাট ইজ মানে তারা কি মেন্টর এরকম কিছু? হ্যাঁ, পিট ক্রিউ মেম্বার আসলে হচ্ছে ওই যে আমরা F1 রেস দেখি না, যে F1 রেসে অ্যাকচুয়ালি গাড়ির কোনো প্রবলেম হলে বা ফুয়েল দিতে হলে যে পিট ক্রিউ মেম্বার যে এগিয়ে যায় আর কি, ক্রিউ মেম্বার। সো পিট ক্রিউ মেম্বারদের পার্ট হচ্ছে আমাদের টিমে যে আমাদের যখন আর কি রোভারের মেইন টাস্ক গুলো হবে তখন যদি কোনো প্রবলেম হয় রোভারের, তো পিট ক্রিউ মেম্বার সেখানে ছুটে যাবে এবং আমাদের রোভারটা আর কি ইনস্ট্যান্ট সেখানে রিপেয়ার করবে। তো এটা হচ্ছে আমাদের পিট ক্রিউ মেম্বারের কাজ, এবং তারা অবশ্যই আমাদের মতো স্টুডেন্টও হতে পারে আর কি। ওকে, আর গ্রেট আমাদের গ্রেট। টিমের হচ্ছে আলাদা মেন্টর এবং অ্যাডভাইজারও রয়েছে, দুইটা পার্ট আর কি ডিফারেন্ট। ওকে, গ্রেট। সো থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন। ইতিমধ্যে আমাদের সাথে 31 জন লাইভে দেখছে এবং এখন 32 জন দেখছে। সো এবার আমরা চলে যাব মাহাদির ইসলামের কাছে। মাহাদির, আর ইউ রেডি? মাহাদির অন দা ওয়েতে ছিল, অনেক ব্যস্ততার ভিতরে ছিল। আর ইউ রেডি? Yeah, right now I'm Could you share yourself actually? Okay, thank you. Well, so আমি মাহাদির ইসলাম ওয়াফি। আমি বর্তমানে বাংলাদেশের ফাউন্ডার এন্ড সিইও হিসেবে আছি, এন্ড নট লেস দ্যাট আমি বাংলাদেশ মনিটর রবার টিমের প্রজেক্ট লিড এন্ড কোর লিড হিসেবে কাজ করছি, এন্ড অলসো রোবোটিক ভ্যালির রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। ওকে, গ্রেট। আমাদের সাথে আছে রুবায়েত আর রহমান। সো রুবায়েত আর রহমান, could you share yourself? What are you doing actually now and where are you from? আসসালামু আলাইকুম, আমার নাম রুবায়েত রহমান এবং আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ক্লাস 10-এ পড়ছি। আমি বর্তমানে বাংলাদেশ মুন ল্যান্ডার রোভার টিমে লাইডার টিমের পার্ট, যেটা কিনা আমাদের নাসা ইচিআরসির ওয়ান অফ দ্য মেইন টাস্ক। এবং আমি হচ্ছে টেক অটোক্রেটস অর্গানাইজেশনের কো-ফাউন্ডার, যেটা কিনা বাংলাদেশ মুন ল্যান্ডার রোভার টিমের আরো দুজন, আন্নাফি এবং হাসিন ইশরাক চৌধুরী তাহা, আমরা 3 জন মিলে আর কি অর্গানাইজেশনটা ফাউন্ড করেছি। ওকে, গ্রেট। সো আমাদের সাথে আসলে কানেক্টেড 9 জন আছে। মোটামুটি আমরা সবার আসলে পরিচয় নিয়ে নিয়েছি। সো প্রথমত আসলে নাসার জায়গাটা আসলে সবার একটা স্বপ্নের মতো জায়গা থাকে যে আসলে এই জায়গাটায় আমরা কম্পিটিশন করব। সো আমি প্রথমত মাহাদিরকে প্রশ্ন করতে চাই যে আসলে তোমরা এখানে প্রথমত আসলে চাইলেই যে যেতে পারবে ব্যাপারটা এরকম না, তোমরা সিলেক্ট হয়েছো, বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সো এই চ্যালেঞ্জের জায়গাটা একটু যদি তুমি শেয়ার করতে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের টিমটা ফাউন্ড যখন করা হয় তখন ওইখান থেকে আসলে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যেমন ফার্স্ট যে আমরা ফার্স্ট প্রপোজাল জমা দিয়েছিলাম তখন আমাদের সামনে যেমন মানে স্বপ্ন ধরার মতো, যে আমাদের স্বপ্ন আমাদের সামনে দেখতেছি কিন্তু আমরা স্বপ্নটাকে ছুঁতে পারতেছি না, এমন একটা সিচুয়েশন আমরা ছিলাম। তো ওই ধারণা থেকে আমরা আমাদের প্রপোজালটা জমা দেওয়ার পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা 1 মাস পর আমাদের হাতে হচ্ছে ওই প্রপোজালের অ্যাকসেপ্টেন্স আসে আমাদের, যে আমরা ইনশাল্লাহ নাসা ইচিআরসিতে পারফর্ম করতে পারবো। তারপর থেকে আমাদের একটার পর একটা চ্যালেঞ্জ আসে। তো মানে এট ফার্স্ট যে চ্যালেঞ্জটা আসে আমাদের, আমরা দেখি যে আমাদের আগে বাংলাদেশের মধ্যে অনেক মানে মার্স রভার তৈরি হয়েছে, বাট মুন রভারের কোনো রিসোর্স আমাদের মানে ইউটিউব বলেন, গুগল বলেন, চ্যাট জিপিটি বলেন, মানে নট এনাফ। সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হয়। একটু ইন্টারাক্ট করছি। সো মুন ল্যান্ডার রোবট আর মার্স রোভার রোবটের ভিতরে ডিফারেন্স গুলো আসলে কি হয়? ওকে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি আমরা জানি যে মুনের সারফেস একরকম, মার্সের সারফেস একরকম। সো অবভিয়াসলি এখানে আমাদের একটা এনভায়রনমেন্টের থিং থাকে, যে আমাদের একটা রভার, আমরা জানি যে মুনের এনভায়রনমেন্টটা যেটা হবে, মুনের সয়েল যেটা হবে, অবভিয়াসলি মার্সের মধ্যে সেটা ডিফারেন্ট হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে মার্সের যে অ্যালগোরিদম হবে, অবভিয়াসলি এটা ডিফারেন্ট হবে আমাদের মুনের থেকে। সো ওই জিনিসগুলো আসলে এখানে মেইন আমাদের হচ্ছে এই সারফেসটাকে ডিফারেন্স করতেছে আর কি, যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মার্স এন্ড মুন রভার। ওকে, গ্রেট, আমরা বুঝতে পেরেছি। তো সেই সাথে আসলে এখন তোমাদের যে প্ল্যানটা যে আসলে নাসার সামনে যাবে, সো এই জায়গাটায় কি আসলে এখন সব চ্যালেঞ্জ গুলো কি ফিনিশ হয়ে গিয়েছে? এখন কি তোমরা পুরোপুরি রেডি? সব চ্যালেঞ্জ গুলো কমপ্লিট, এখন ফিজিক্যালি গিয়ে কম্পিটিশন করার পালা কি? থ্যাংক ইউ।
আসলে যদি আমি বলি যে যদি বাংলাদেশের চ্যালেঞ্জের কথাগুলো বলি তাহলে বাট আমাদের যে মেইন যে ফোকাস নাসা এইচআরসি কম্পিটিশন, নাসা ফিল্ডে গিয়ে ভালো একটা পারফরমেন্স করা, এক্সকারশন গুলো ভালোভাবে শেষ করা, আমি মনে করি যে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গিয়েছে, যেটা কিনা আমরা ইউএসএ তে গিয়ে কমপ্লিট করব। সো আমরা এখন মানে আমাদের এখনকার আউটকাম গুলো আমরা যত ভালোভাবে ফিনিশ করতে পারবো, ওই আউটকাম গুলো কাজে লাগিয়ে আমরা আমাদের ফাইনাল গুলাতে ভালো করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের নাসাতে গিয়ে মেইন চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে আর কি, যে আমরা কতটুকু ভালোভাবে এটার আউটপুটটা নিতে পারছি। ওকে, গ্রেট। সো নাফিউর কাছে আমার প্রশ্ন। সো আসলে যারা এখন পরবর্তীতে আসলে এই নাসাতে কম্পিটিশন গুলোতে যেতে চায়, সো আমরা যেটা জানি যে এগুলো অনেক আগে থেকে একটা প্রিপারেশনের প্রয়োজন হয়, বিশেষ করে প্রপোজাল সাবমিট, বেশ কিছু চ্যালেঞ্জ কমপ্লিট। আফটার দ্যাট এখন অলমোস্ট মার্চ শেষ হয়ে যাচ্ছে, তোমরা একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছ, বাট তোমরা গত বছর থেকে কাজ করেছো। সো যারা পরবর্তীতে কাজ করবে তারা অনেকেই আসলে ইচ্ছা আছে বাট গাইডলাইন্স নাই, আমি পারতেছি না, কিভাবে করব, আই ডোন্ট নো দ্য ওয়ে। সো এই ওয়ে এর জায়গাটায় তুমি যদি সংক্ষিপ্ত ভাবে তুমি ওয়েটা একটু বলো। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। বেসিক্যালি আপনি কোশ্চেনটা অনেক সুন্দর করেছেন, যে আমাদের দেশে আমাদের যে তরুণরা আছে এরা কিন্তু অনেক এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা এদের ভিতরে আছে। সবাই চায় কিছু না কিছু করতে, আমাদের দেশকে উন্নত করতে বা এগিয়ে নিয়ে যেতে। তো আমি মনে করি যে এই সব তরুণদের জন্য আমরা অলরেডি একটা প্ল্যান করে ফেলেছি। আমরা মাহাদির ভাইয়া আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি যে আমরা ইনশাল্লাহ যেই আউটকামই ওখান থেকে আসুক না কেন, যাই হোক না কেন, আমরা বাংলাদেশে এসে ইনশাল্লাহ বিভিন্ন সেমিনার এরকম রোবোটিক ভ্যালির আন্ডারে হোক বা আমাদের এদের সাথে কোলাবোরেশন হয়ে হোক বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনে গিয়ে আমরা বিভিন্ন অর্গানাইজেশন যদি একসাথে মিলে বিভিন্ন সেমিনার আয়োজন করি, সেই সেমিনারে আমরা কিভাবে কয় তারিখ থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রপোজাল সাবমিট করতে হয়, কবে থেকে অ্যাকচুয়ালি আমাদের কি করা শুরু করতে হয়, কি প্রোডাক্টস অ্যাকচুয়ালি আমাদের দরকার এই ধরনের রোভার বানাতে, বা আমাদের কিভাবে প্রপোজালটা লিখতে হবে। এখানে ডকুমেন্টেশনের পার্ট আছে, এখানে থিসিস পার্ট আছে, এখানে রিসার্চ পার্ট আছে, টেকনিক্যাল পার্ট আছে, কিভাবে আমরা এগুলো করতে পারি, এগুলো সবকিছু আমরা একটা সেমিনারের মাধ্যমে, যদি আমরা 4-5টা সেমিনার আমরা বাংলাদেশ ঢাকায় কয়েকটা নিলাম আমরা, বা চট্টগ্রামে আমরা নিলাম, যেগুলো আমাদের মেইন সিটি যেগুলো আছে ওগুলোতে গিয়ে গিয়ে আমরা যদি একটু কষ্ট করে করতে পারি, তাহলে আমাদের যে এই যে ক্ষুদে তরুণ বা এখন যারা লাইভ দেখছে তারাও ইনশাল্লাহ এরকম নাসার মতো বিভিন্ন প্রোগ্রাম হোক বা নাসা এইচইআরসি হোক বিভিন্ন জায়গায় খুব সহজেই চান্স পেতে পারবে। এবং আমরাও এই প্রতিশ্রুতি নিয়েই আগাচ্ছি যে এই রোভারটা শুধু নাসার একটা কম্পিটিশনে গিয়ে পুরস্কার পাওয়ার জন্য না, এই রোভারটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য। আমরা যদি ওখানে গিয়ে কিছু করতে পারি তাহলে ওই যে করাটা ওইটা বাংলাদেশে আমরা ফেরত নিয়ে এসে সরকারের যে বিভিন্ন পৃষ্ঠপোষকতা আছে ওগুলোর মাধ্যমে বা সরকারের বিভিন্ন পৃষ্ঠপোষকতার আন্ডারে যে অর্গানাইজেশন আছে ওগুলোর আন্ডারে গিয়ে আমরা এই রোভার দেখিয়ে যে কিভাবে অ্যাকচুয়ালি একটা বানাতে হয় এগুলো আমরা করতে পারবো, যার মাধ্যমে আমাদের যেই তরুণরা আছে, হাই স্কুল স্টুডেন্টস আছে বা যারা এখনো রোবোটিক্স নিয়ে অনেক কাজ করছে, আমি জানি আমাদের টেকটোকেটসের আন্ডারেও প্রায় 90+ স্টুডেন্টস রোবোটিক্স শিখছে, ড্রিমস অফ বাংলাদেশের আন্ডারে প্রায় 100-200 স্টুডেন্টস কাজ করছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিনা করতে চায়, শিখতে চায়। তো তাদের আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এগুলোর মাধ্যমে আর কি বলে আমি মনে করি। ওকে, গ্রেট। আমি মার্জিয়া আফিয়া পৃথিবীর কাছে যাব। আমার পৃথিবীর কাছে প্রশ্ন হচ্ছে, আসলে রোবোটিক্সের এই জায়গাটাতে আমরা আসলে যারা ছেলেরা আছি, ইয়াং যারা, অনেকেই স্বপ্ন দেখে কাজ করছি, বাট ফিমেলদের ভিতরে আমি দেখেছি তাদের ভিতরে স্বপ্ন আছে, কিন্তু বাস্তবায়ন করার জায়গাটাতে ফিমেলদের সংখ্যাটা একটু কম দেখা যায়। যেমন আমি যদি খেয়াল করি যে আপনাদের এই টিমটাতে ফিমেলের সংখ্যা মানে মেলের তুলনায় কম। ঠিক একইভাবে শুধু এটা না, আমরা যখন রোবোটিক্সের বিভিন্ন জায়গায় আসলে ওয়ার্কশপ সেমিনার নেই, সেখানে দেখা যায় রোবোটিক্সের ওয়ার্কশপ গুলোতে ফিমেল মেম্বার খুব কম আসে। তো এই জায়গাটা আসলে তোমার মেসেজটা কি, তুমি কিভাবে অনুপ্রাণিত হয়ে এখানে আসলে, এবং তোমার যদি কোনো একটা মেসেজ থাকে ফর দ্য ফিমেল? প্রথমত আমার অনুপ্রেরণার কথা বললে হবে যে আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দেখা যেত এরকম যন্ত্রপাতির প্রতি অথবা তারগুলোর প্রতি একটা অ্যাফেকশন কাজ করতো।
এবং এখানে আমার অনুপ্রেরণার পেছনে আসলে আমার সাহস দিয়েছে। অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বড় সাহস ছিল আমার মা, এখনো আছে। আমার মা বাবা অ্যাকচুয়ালি দুজনেই অনেক সাপোর্টিভ, এবং তাদের কারণে অ্যাকচুয়ালি আমার ইচ্ছাটা বাড়তে পেরেছে। মানে তো আমার কাছে অ্যাকচুয়ালি সাজেশন থাকবে অন্যান্য মেয়েদের ইন্সপিরেশনের জন্য, যেটা বলবো যে তাদের প্যারেন্টসদের কাছে আমি মেসেজটা অ্যাকচুয়ালি দিতে চাই যে যাদের ইচ্ছেগুলো আছে তাদের ইচ্ছেগুলোকে অ্যাকচুয়ালি নার্চার করার জন্য অ্যাকচুয়ালি সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে গিয়ে সাহসটা দেওয়া। যে বাবা মা সাহসটা দিলে আসলে মনে হয় যেন কোনো কিছু ইম্পসিবল না। সো আমার ক্ষেত্রে এরকমটাই ছিল। প্যাশন তো আগে থেকেই ছিল, কিন্তু সাহসটার কারণে আসলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। এবং যেমন আমি আগেও 2 বছর ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছি, এবছর একটা অনেক অসাম একটা টিমের সাথে কাজ করছি। এগুলো অ্যাকচুয়ালি সম্ভব হয়েছে আমার মা বাবার কারণে, মানে তাদের সাপোর্টের কারণে। আর একটা ব্যাপার যেটা বলবো যে যে নিজের প্যাশনের জায়গাটাতে ভয়কে আসলে আশ্রয় না দেওয়াটাই ঠিক। কারণ হচ্ছে গিয়ে আসলে প্যাশনটাই বড় কথা। আর হয়তো কাজ করবে, অবশ্যই চ্যালেঞ্জেস তো থাকবেই, এটাই স্বাভাবিক, যে সেটা আসলে যে কোনো ফিল্ডে। তো আসলে উচিত যে ভয়টাকে একটুক্ষণের জন্য সাইডে রেখে আসলে পাটা আগিয়ে দেওয়া, এটাই আমার সাজেশন থাকবে। ওকে, গ্রেট। সো আমরা আরেকজন টিম মেম্বারের কাছে যাব, রুবায়েত এইচ রহমান। সো রুবায়েত, আসলে তুমি কি মনে করো তোমাদের এই কম্পিটিশন গুলো যে তোমরা করছো, এখানে আসলে অনেক একটা পরিশ্রমের বিষয় আছে, সময় দেওয়ার ব্যাপার আছে, তো এগুলো আসলে তোমার কেরিয়ার ডেভেলপমেন্টে কতটুকু সহযোগিতা করবে, বা কেরিয়ারের জায়গাটায় তুমি আসলে কি ভাবছো এটা করে কি হবে? ফার্স্ট অফ অল, একটা মুন রোভার বানানো সবাই যতটা সহজ ভাবে আসলে ততটা সহজ না। এখানে আমরা যারা টিম মেম্বার আছি, আমরা সকলেই মনের ভিতরে জানি যে আমরা কত পরিশ্রম করেছি। দিন রাত 24 ঘন্টা আমরা একটা জিনিসের উপর কনস্ট্যান্ট ছিলাম। তাছাড়া আমরা রাতে, মানে খুব কম রাত হয়েছে যেখানে আমরা ঘুমিয়েছি। আমাদের ল্যাব, ড্রিমস অফ বাংলাদেশের ল্যাব আছে, খুব ওয়েল ইকুইপড। ওখানে আমরা সকলে দেখা গিয়েছে সবাই সবার বাসা থেকে বিছানা, মানে চাদর নিয়ে আসতো, বালিশ নিয়ে আসতো, আমরা ওখানে সবাই ঘুমাতাম একসাথে। এখন রোভার বানানোটা আসলে অনেক সময়ের ব্যাপার, এবং এখানে যে স্কিল ইউজ করা হচ্ছে সেটা 1-2 দিনের না, সেটা হচ্ছে বছরের পর বছর। যখন স্কিলটা হচ্ছে ফ্লোরিশ হয়েছে, অনেক বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করার পরই নাসার মধ্যে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের যে সুযোগ পেয়েছি আমরা, এই স্কিলটা আমাদের মানে অনেক বছর ধরে এটা ডেভেলপ হয়েছে। এখন রুবায়েত, একটু ইন্টারাপ্ট করি, তুমি কত বছর থেকে আসলে রোবোটিক্স নিয়ে কাজ করছো? আমি ক্লাস 6 থেকে রোবোটিক্স নিয়ে কাজ করছি। আচ্ছা, কত বছর হলো এখন পর্যন্ত? তাতে হচ্ছে 5 বছর হয়েছে। 5 বছর, ওকে ওকে। তো আমি হচ্ছে দেখা যাচ্ছে যখন আমরা ক্লাস 6 থেকে রোবোটিক্স নিয়ে কাজ করি, ফার্স্টে ক্লাস 6 এর একটা বাচ্চা যখন রোবোটিক্স নিয়ে কাজ করে আমাদের দেশে, তখন আমাদের প্যারেন্টসরা খুব একটা ভালো চোখে দেখে না। আর তারা একটা কথাই বলে যে পড়াশোনা বাদ দিয়ে এসব কি করতেছো, বা এসব কেন করতেছে, পড়াশোনায় মনোযোগী হও। কিন্তু আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি হচ্ছে বাংলাদেশের বাইরে গিয়ে পড়াশোনা করব, একটা স্কলারশিপ নিয়ে, যাতে আমি আবার দেশে ফিরে আসতে পারি এবং দেশে ফিরে দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি। কিন্তু এটার জন্য আমাদের যে এখন এডুকেশন সিস্টেম, তাছাড়াও আমাদের হচ্ছে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর খুব দরকার আছে। তাছাড়া আমি যদি কোনো আলাদা কোনো এক্সট্রাঅর্ডিনারি স্কিল যদি নিজের মধ্যে ডেভেলপ না করতে পারি, তাহলে আমি হাজারো মানুষের ভিড়ে স্ট্যান্ড আউট করতে পারবো না। তাই হচ্ছে সেই ক্লাস 6 থেকে আমার হচ্ছে একটা স্কিল ডেভেলপ হয়েছে, এবং 5 বছর ধরে এমন একটা স্কিল ডেভেলপ হয়েছে যেটা দিয়ে আমি নাসার প্রতিযোগিতায় যাচ্ছে একটা টিম, সেই টিমে অংশ নিতে পারছি। এই জন্য আমি হচ্ছে মাহাদির ভাইকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সে আমাকে টিমে সিলেক্ট করেছে, এবং আমাদের মেন্টর জাওয়াদ ভাইয়া এবং অ্যাডভাইজার হাসান স্যার এমআইএসটি থেকে, যারা আমাদেরকে সাপোর্ট করেছেন দিন রাত 24 ঘন্টা। আমরা এখন যদি চিন্তা করি, আমি এখন হচ্ছে ক্লাস 10-এ পড়ি, এসএসসি, কিছুদিন পর আমার এসএসসি, এবং আমি হচ্ছে এটাই প্রত্যাশা যে আমি এই স্কিল নিয়ে ভালো কিছু করতে পারবো দেশের জন্য, এবং আমার ইচ্ছা যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব।
ওকে, গ্রেট। আমার কিছু বিষয় আসলে খুবই ভালো লাগলো। তুমি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চেয়েছো এবং তুমি চেষ্টা করেছো অনেক প্রতিকূলতার মধ্য থেকেও। সো এখন এই মুহূর্তে আসলে ইউ আর গোয়িং টু ইউএসএ। ইটস আ বিগ থিং। ইটস আ বিগ থিং অ্যাকচুয়ালি। সো তোমার প্যারেন্টস এর আসলে অনুভূতিটা কি? আমরা জেনেছি যে এই জায়গাগুলোতে প্যারেন্টসরা বাধা দেয়। হ্যাঁ, সো তোমার প্যারেন্টস এর এখন অনুভূতিটা আসলে কি? আমার প্যারেন্টস এর এখন অনুভূতি আসলে ক্লাস 6 এ যেটা ছিল সেটা থেকে পুরাই ডিফারেন্ট। এখন তারা আর কি হোপ দেখছে। শুরুতে বাঙালিরা মানে বাঙালি প্যারেন্টসরা ইউজুয়ালি হয় কি তারা হচ্ছে কোনো পুরস্কার না দেখলে সেটাকে এনকারেজ করতে চায় না, কিন্তু আমাদেরও শুরুর দিকে পুরস্কার নিতে গিয়ে, কারণ শুরুর দিকে তো সবাই তো আর পুরস্কার পায় না। আমরা হচ্ছে 1-2 বছর যখন রোবোটিক্স নিয়ে কাজ করার পর থেকে যখন আমরা পুরস্কার পাওয়া শুরু করি তখন থেকে ফ্যামিলিতে আর কি সেই সাপোর্টটা ক্রিয়েট করা শুরু করে। কিন্তু তাও আমি সবসময় তো আর রোবোটিক্স করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আমার রোবোটিক্সটা চালিয়ে যেতে হবে, কারণ পড়াশোনাও ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। তো আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি রোবোটিক্স করে থাকি। তো তাই আমার প্যারেন্টস হচ্ছে আমাকে ইকুয়ালি সাপোর্ট করেন, পড়াশোনায় তারা তো আমাকে সাহায্য করেন। তাছাড়া রোবোটিক্সের যত আমার ফাইন্যান্সিয়াল হেল্প দরকার এবং ফাইন্যান্সিয়াল হেল্প থেকে শুরু করে মেন্টালি যত সাপোর্ট সব আমাকে আমার প্যারেন্টসরা করে থাকেন। এবং আমার প্যারেন্টসরা গর্বিত যে আমি হচ্ছে নাসার মতো একটি প্ল্যাটফর্মে গিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। এটাই। ওকে, গ্রেট। সো ইয়া, আপনার কথাগুলো খুব গুছিয়ে এবং খুব সুন্দর ছিল, নট স্ক্রিপ্টেড। থ্যাংক ইউ সো মাচ রুবায়েত এইচ রহমান। সো আমরা মোহাম্মদ রিফাত হোসেনের কাছে যাব। আমরা আসলে একটা বিষয় নিয়ে এখনো কথা বলিনি, যেটা হচ্ছে এই যে আমরা আসলে উল্লেখ করেছি যে আমরা সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে আমাদের টিম যাচ্ছে, আপনারা যাচ্ছেন সেখানে রিসার্চ পেপার প্রেজেন্ট করার জন্য। সো অ্যাকচুয়ালি রিসার্চ পেপার নিয়ে কখন কাজ করা হয়? যখন একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছে, ইন দ্য টাইম যখন তার একটা ফাইনাল ইয়ার প্রজেক্ট থাকে, সেটা নিয়ে কিছু কিছু সময় খুব ভালো আউটস্ট্যান্ডিং কিছু প্রজেক্ট হলে সেটা নিয়ে রিসার্চ পেপার লেখা হয় এবং সেটা আসলে পাবলিশ করার জন্য ট্রাই করা হয়। দেন যদি অ্যাকসেপ্ট হয় তাহলে দ্যাটস গুড, এটা পাবলিশ করা হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা সবাই করে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রিসার্চ পেপার নেই, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাট মাস্টার্স এর ক্ষেত্রে যখন কোনো স্টুডেন্ট মাস্টার্স করে, সেক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্সে যে থিসিসটা থাকে সেখানে রিসার্চ পেপার করা একটা বাধ্যতামূলক হয়ে যায়। দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি যে একটা রিসার্চ পেপার সাধারণত মাস্টার্স এর স্টুডেন্টরা আসলে করে থাকে। এছাড়া পিএইচডি তে যখন যায় তখন মাস্ট রিসার্চ পেপার পাবলিকেশন অর্থাৎ জার্নাল দরকার হয়ে থাকে। তো এই জায়গাটায় আসলে রোবোটেক ভ্যালি দীর্ঘদিন থেকে রিসার্চ পেপার নিয়ে কাজ করছে এবং রোবোটেক ভ্যালির সাথে যারা অনেক আগে থেকে কানেক্টেড তারা জানেন যে আমরা বিভিন্ন দেশে রিসার্চ নিয়ে কাজ করি এবং আমাদের বেশ কিছু আলহামদুলিল্লাহ রিসার্চ ফান্ডও রয়েছে। তো এই জায়গায় আসলে আপনারা আমাদের এই রিসার্চের অথর হিসেবে আছেন, আমাদের রিসার্চের কন্ট্রিবিউশন আছে আপনাদের। যারা আজকে এখানে আমাদের টিমে কানেক্ট হয়েছেন সবারই আমাদের এই রিসার্চের কন্ট্রিবিউশন রয়েছে এবং আমাদের এখানে এবার আইসিএমআই হচ্ছে 2025-এ। আমাদের ঠিক গত বছর 2024-এ যে আইসিএমআই হয়েছিল সেখানেও আমাদের রিসার্চ পেপার অ্যাকসেপ্ট হয়েছিল এবং সেখানে মাহাদির ছিল এবং মাহাদিরের সেবার ইউএসএ তে যাওয়ার কথা ছিল, বাট সামহাউ ভিসার ইন্টারভিউ এর টাইমলাইনের সাথে মিলেনি, এই জন্য আসলে যাওয়া হয়নি। সো এই জায়গা থেকে এটা আসলে খুব আমি বলবো যে অনেক দূর একটা এগিয়ে যাওয়ার ব্যাপার। নাসার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কুল কলেজ একটা বাইন্ডিং আছে, আপনারা সেখানে যাচ্ছেন, দেখা যাচ্ছে আমরা চাইলেও বা সিনিয়র যারা আছি যারা গ্রাজুয়েটেড তারা চাইলেও হয়তো অ্যাজ আ টিম মেম্বার হিসেবে যাওয়ার সুযোগ নেই, মেন্টর হয়ে যাওয়ার সুযোগ আছে নাসাতে। বাট এই যে রিসার্চ পেপার পাবলিকেশনের যে জায়গাটা, এটা সাধারণত একেবারে সিনিয়ররা করে থাকে। তো আপনারা ইতিমধ্যে রিসার্চ পেপারে আছেন, আপনাদের খুব ভালো জায়গায়, যেটা IEEE একটা কনফারেন্স হচ্ছে এবং খুব ভালো একটা কনফারেন্স অলরেডি রিসার্চ পেপার অ্যাকসেপ্টেড এবং ইউ আর গোয়িং টু প্রেজেন্ট দ্য পেপার। সো এইটা আসলে আপনার আসলে অনুভূতিটা কি মোহাম্মদ রিফাত হোসেন? আসলে আমি অনেক গর্বিত, কারণ হচ্ছে আমি রিসার্চ পেপারে আমার নাম দিতে পেরেছি। কারণ হচ্ছে যে আমি সিএনসি মেশিন নিয়ে, যেটা হচ্ছে যে আমাদের যে রোভারটা, আমরা যদি চাই যে রোভারের প্রত্যেকটা পার্টস যদি আমরা করতে চাই, তো আমরা সেই ক্ষেত্রে আমাদের সিএনসি মেশিনের গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে সিএনসি মেশিন নিউমেরিক্যাল কন্ট্রোল, কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল, এটা দিয়ে আমরা যদি আমাদের রোবোটিক্সের প্রত্যেকটা পার্টসকে যদি আমরা কাজ করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইটা আমাদের অনেক নিখুঁত এবং হচ্ছে প্রিসিশন হিসেবে কাজ করে থাকে।
তো আমি রিসার্চ পেপার আমার লাইফে ফার্স্ট রিসার্চ পেপার, এই জন্য আমি অনেক মানে হ্যাপি, কারণ হচ্ছে যে আমি এই বয়সে এসে আমি আসলে আমার রিসার্চ পেপার নাম দিতে পেরেছি, সেই জন্য আমি অনেক গর্বিত। ওকে, গ্রেট গ্রেট, ঠিক আছে। সো আমি এবার যেতে চাই ইয়াসিনের কাছে। সো ইয়াসিন, সো তুমিও একই সাথে, তোমরা যেহেতু ইউ আর টিম, একই সাথে মিশিগান ইউনিভার্সিটিতে যাচ্ছ, এবং এটা আসলে আমারই খুব ভালো লাগছে। ইফ আই গো দেয়ার, আমার মনে হচ্ছে যে ইফ আই কুড গো দেয়ার, ঠিক আছে, একটা অন্যরকম অনুভূতি। 2023-এ আমি আসলে ইস্ট লন্ডন ইউনিভার্সিটিতে গিয়েছিলাম রিসার্চ পেপার প্রেজেন্টের জন্য। এটা লন্ডনে ছিল। তো এটা একটা অন্যরকম একটা জার্নি ছিল, একটা অন্যরকম অনুভূতি ছিল যখন আমি ওখানে রিসার্চ পেপার প্রেজেন্ট করি। এটা আসলে বলার মতো না অনুভূতিটা, কারণ দেশের বাইরে গিয়ে দেশকে প্রেজেন্ট করা, সেই সাথে এগুলো আসলে শুধু যে একটা আসলে প্রেজেন্ট করছি তা না, একটা বড় একটা কমিউনিটির সাথে কানেক্ট হওয়া যায়, যেখানে সবাই রিসার্চার, সবাই প্রফেসর, একটা খুব ভালো অনুভূতি। তো ইয়াসিন, ইউ আর গোয়িং দেয়ার, সো তোমার রিসার্চ পেপার টাইটেল এবং তোমার রিসার্চ পেপারটা সম্পর্কে যেখানে তোমার কন্ট্রিবিউশন আছে, তুমি যেখানে আছো, এইটা একটু যদি শর্ট ব্রিফ করতে পারতে, সো আমরা একটু শুনতাম প্লিজ। আচ্ছা, সো আমরা এবার যে রিসার্চটা নিয়ে কাজ করছি, আমাদের রিসার্চ পেপারের টাইটেলটা হচ্ছে বায়োনিক আর্ম রিলেটেড, যেটা হচ্ছে যারা ফিজিক্যালি ডিসেবল আছে তাদেরকে হেল্প করে থাকবে। সো রিসার্চ পেপারের কথা আসলে এটা তো আমাদের অনেক দিনের পরিশ্রম আর কি, শর্ট টাইমে বলে শেষ করা যাবে না। কিন্তু একটা কথা বলতে পারি, এক একটা রিসার্চ পেপার হলো আমাদের দেশের এক একটা অ্যাসেট। কারণ হচ্ছে আমাদের এই সকল রিসার্চ পেপারে আমাদের দেশে যারা কাজ করছে রিসার্চ ফিল্ডে অথবা প্রজেক্ট ফিল্ডে, তারা সকলেই তাদের মেধা এখানে দান করছে। পাশাপাশি এটা দেশের জন্য গর্ব যে আমরা বাইরের কনফারেন্সে যাচ্ছি, দেশকে রিপ্রেজেন্ট করছি। তো এই কারণে মনে করি যে এক একটা রিসার্চ পেপার আমাদের দেশের এক একটা অ্যাসেট। আর এই জার্নিতে আসলে যুক্ত হতে পারে আমি খুবই আনন্দিত। আর পাশাপাশি হচ্ছে আরো কিছু বিষয় যে বহুদিন ধরে খেয়াল করছি, আমাদের রোবোটেক ভ্যালিতে রিসার্চ নিয়ে অনেক রকমের কার্যক্রম হচ্ছে। তো তাদের সাথে যুক্ত হতে পেরে আর রিসার্চ পেপারে হচ্ছে নিজের অবদান আসলে করে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। তো এই কারণে আর কি হোপ ফর দ্য বেস্ট। আশা করব যে আমরা ইনশাল্লাহ মিশিগানেও আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ নাসা। ওকে, গ্রেট, নাইস টু হিয়ার। সো অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানে যারা আছি সবাই রোবোটিক্স নিয়ে কাজ করি, এবং আমিও রোবোটিক্স নিয়ে কাজ করি। সো এই জায়গাটায় আসলে আমাদের সবারই একটা ভালোবাসা আছে, একটা প্যাশন কাজ করে, একটা ভালোবাসা কাজ করে যে এই জায়গাটাকে কিভাবে নিয়ে যাওয়া যায় নেক্সট লেভেলে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক স্ট্রাগল করে 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 কাজ করেছি। ইকুইপমেন্ট ইকুইপমেন্ট নেই, অনেক ইকুইপমেন্ট অ্যাভেলেবিলিটি নেই, এবং আমাদের খুব ভালো স্কিল পার্সন বাংলাদেশে একটা সময় ছিল না যে আমাদেরকে শেখা, মানে ওই ধরনের গাইডলাইন্স দিবে যেগুলো আমরা এর আগে করিনি। তো এইগুলোর চ্যালেঞ্জ আমরা বাংলাদেশ থেকে ফেস করে এসেছি। তো এই জায়গাটা থেকে আসলে আমাদের মনে হয়েছে, বিশেষ করে আমার মনে হয়েছে যে এখানে একটা বড় সম্ভাবনা আছে, রোবোটিক্সে একটা বড় সম্ভাবনা আছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালোবাসার জায়গা থেকে আসলে আমি রোবোটেক ভ্যালি ফাউন্ড করা, এবং সেই সাথে আমরা চেষ্টা করছি কিভাবে স্টুডেন্টদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। এটা শুধুমাত্র একটা প্যাশন এবং ভালোবাসার জায়গা থেকে অ্যাকচুয়ালি, তাছাড়া এত স্ট্রাগল করে একটা কোম্পানি রান করার দরকার ছিল না। হয়তোবা আমরাও কোনো জায়ান্ট কোথাও গিয়ে বাইরের দেশে গিয়ে সেটেল হতে পারতাম। তো এটা অ্যাকচুয়ালি একটা ভালোবাসার জায়গা থেকে। তো আমরা এবার যেটা দেখেছি, আমরা আসলে প্রত্যেক বছরই নতুন নতুন কিছু নিয়ে আসি। আমরা রোবোটেক ভ্যালি থেকে এবার যেটা করছি, রোবোটিক্স বেসিক টু অ্যাডভান্স কোর্স নিয়ে এসেছি। একজন প্রশ্ন করেছে কমেন্টে, সেজন্য এটা নিয়ে একটু বলবো। রোবোটিক্স বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেখানে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিতরে আছে, এবং আমরা রোবট অপারেটিং সিস্টেম শেখাবো। আসলে বলতে চাই, যারা আমাদের এখানে রোবোটিক্স আমরা শিখি বাংলাদেশে, সবাই আর্ডিনো নিয়ে খুব ভালো একটা ধারণা শিখি, বাট রোবট অপারেটিং সিস্টেমের চর্চা নাই। যার কারণে অটোনোমাস নেভিগেশন সিস্টেম বা
ইমেজ প্রসেসিং এর যে চ্যালেঞ্জগুলো আমরা অনেক ফেস করি, সলিউশন করতে পারি না। বিশেষ করে আমার এখানে অনেক প্রবলেম নিয়ে আসে অটোনোমাস নেভিগেশন সিস্টেম নিয়ে অনেক সমস্যা। তো এই জায়গাগুলোতে রোবট অপারেটিং সিস্টেম খুবই ভালো কাজ করে। সব মিলিয়ে আমরা এই কোর্সটা নিয়ে এসেছি, এবং মজার ব্যাপার হইতেছে যারা কোর্সটা কমপ্লিট করবে আমরা দেখবো যে এখানে আমি যেমন অনেকগুলো মুখ দেখলাম যারা বলল যে আমার আসলে এটা প্যাশন ছিল, আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাই। এই ধরনের কিছু পার্সনদের আমরা স্টুডেন্ট রোবট ডেভেলপমেন্ট ফান্ড দেব, এটা আমরা আসলে কমিটেড। এটা যারা কোর্সটা শেষ করবে এবং এই ধরনের প্যাশন আছে, আমরা চাই তারাও নেক্সট লেভেলে আইআরসিতে যাক, ইউআরসিতে যাক, আমরা চাই এটা। তো এই জায়গা থেকে আমরা রোবোটেক ভ্যালি এটা অফার করছি, এটা আমি মাহাদিরকেও বলেছি। আমাদের এখানে আলহামদুলিল্লাহ আসলে রোবোটেক ভ্যালি যেটা নিয়ে কাজ করছে আমরাও ঠিক একইভাবে স্ট্রাগল করি, দিনরাত কাজ করি। আমাদের কাজ করতে করতেই যে ফান্ড এসেছে আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে চাই যে আসলে আমাদের রোবোটেক ভ্যালি থেকে চাই স্টুডেন্ট রোবট ডেভেলপমেন্ট ফান্ড দিতে, যার মাধ্যমে যারা নেক্সট লেভেলের রোবট বানাতে পারছে না, ফান্ড নেই, নো প্রবলেম, উই আর হেয়ার। ইভেন এই চিন্তাধারা থেকে আসলে গত বছর থেকে আমরা যেটা করছি, ইকুইপমেন্ট রেন্ট দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে লাইডারের কথা বললে, লাইডার কয়জন কিনতে পারবে? কিছু কিছু লাইডারের দাম 1,00,000 টাকা, কিছু কিছু লাইডার আছে 20,000 টাকা, 18,000 টাকা। আমরা লাইডারও রেন্টে দিচ্ছি, রাসবেরি পাই রেন্টে দিচ্ছি। তারপর দামি দামি যেগুলো সেন্সর আছে, যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল, আমরা রেন্টে দিচ্ছি। কারণ যারা স্টুডেন্টরা চাচ্ছে যে আমি করব, হ্যাঁ আমরা আছি তোমাদের সাথে, এই জায়গাটা আমরা সহযোগিতা করছি। সো এটা বিকজ অফ একটা ভালোবাসা, আমার কাজ করে এই ভালোবাসাটা, যার কারণে আমরা আসলে এই অপরচুনিটি গুলো দিয়ে থাকি। একজন প্রশ্ন করলো, সেটার ব্যতিরিকে আমি আসলে এই আনসারটা নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে বলতে চাই যে আসলে যারা আজকে এই যে রিসার্চ পেপারে বা রিসার্চ নিয়ে কাজ করছে, তাদের আমি বলবো যে অনেক বড় একটা বিস্তর তাদের জন্য অপরচুনিটি ওপেন হয়ে গেল। বিকজ অফ যাদের রিসার্চ পেপার থাকে তাদের জন্য স্কলারশিপ খুব সহজ হয়ে যায়। ইভেন গ্রাজুয়েশনের পর যদি কেউ টিচার হতে চায়, রিসার্চ পেপার খুব ভালো ইম্প্যাক্ট ফেলে। সো এটা আপনাদের সকলের জন্য একটা গ্রেট অপরচুনিটি বলে আমি মনে করি। সো আমরা আসলে অনেক দূর কথা বলেছি এবং আশা করছি আমরা সবাই কথা বলেছি, আমরা সবার কাছ থেকে জেনেছি। সো আমার যেটা আরেকবার আমি যেতে চাই মাহাদিরের কাছে এটা যেতে চাই, যারা আসলে নাসাতে রেজিস্ট্রেশন করতে চায় নেক্সট ইয়ারে। সো অনেকে আছে আমাদের এই টাইটেলটা দেখে বা তোমরা যাচ্ছ এটা দেখে হয়তো চাইবে। সো তাদের প্রতি ফার্স্ট গাইডলাইন্সটা কি হতে পারে? তোমরা যখন সেমিনার নিবে, হোপফুলি উই উইল টুগেদার নেক্সট টাইম আমরা যখন কাজ করব ইনশাআল্লাহ। কারণ আমাদের সাথে বাংলাদেশে অনেকগুলো ভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, আর এটা আসলে ওয়ান কাইন্ড অফ একটা ভলান্টিয়ার ওয়ার্কের মতো আমরা যেটা করে থাকি। একটা সময় আমরা যখন ওয়ার্কশপ নিতাম ফ্রি অনেক জায়গায় নিয়েছি, ইটস লাইক আ ভলান্টিয়ার ওয়ার্ক। সো হোপফুলি রোবোটেক ভ্যালি উইথ ইউ সবসময় থাকবে ইনশাল্লাহ। সো যারা আসলে এই যে এখন শুরু করতে চাচ্ছে, তো সেমিনারে আমরা যাব পরবর্তীতে, বাট শর্ট যদি কোনো একটা গাইডলাইন্স থাকে যে তোমরা এই ওয়েবসাইটে এখান থেকে এভাবে সাবমিট করবে, এই মেসেজটা আসলে আমি একটু মাহাদিরের কাছ থেকে জানতে চাচ্ছিলাম ফর দ্য স্টুডেন্টস। ওয়েল, থ্যাংক ইউ ভাইয়া। সো বেসিক্যালি নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জের জন্য ফার্স্টে হচ্ছে এখানে আমাদের প্রত্যেক বছর যাদের একটা ডেডলাইন থাকে, ওই ডেডলাইন অনুযায়ী একটা প্রপোজাল সাবমিট করতে হয়। বোঝা যায় যে নাসা আইসিআরসি হচ্ছে দুইটা ডিভিশন হয়ে থাকে, একটা হচ্ছে হিউম্যান পাওয়ার, একটা হচ্ছে আরসি ডিভিশন। সো দুইটা ডিভিশনের জন্য আলাদা আলাদাভাবে প্রপোজাল লিখতে হয়। প্রপোজাল লেখার পর ওই প্রপোজালটা সাবমিট করতে হয় হচ্ছে নাসার যে হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখানে। আর ছোট গাইডলাইনের কথা যদি বলি, তাহলে আমি হচ্ছে যারা নেক্সট ইয়ার পার্টিসিপেট করতে চাই তাদের জন্য হচ্ছে আমার মেসেজ থাকবে এইটি, যে আসলে যে মানে আমরা একটা জিনিস দেখি যে যখন আমরা রোবোটিক্স এর কাজ করি তখন আমরা একটু মানে বর্তমান কালে আমরা যেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা জিনিস করতেছি আমরা করে ফেলতেছি, বাট ওই নতুন জিনিসটা করতে গিয়ে যে বাধাগুলো আসতেছে, যে চ্যালেঞ্জগুলো আসতেছে, ওইগুলো আমরা মেনে নিতে পারছি না। সো দ্যাটস ওয়াই আমার সবার উদ্দেশ্যে মেসেজ থাকবে, যখন কোনো একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করা হয়, যখন কোনো একটা বিগ কিছু নিয়ে কাজ করে বড় একটা স্টেজে নিজেকে রিপ্রেজেন্ট করতে যাওয়া হয়, তখন অনেক ধরনের চ্যালেঞ্জ না শিখতে হয়, অনেক ধরনের চ্যালেঞ্জকে ফেস করতে হবে। সো দ্যাটস আমি সবাইকে বলবো যে স্কিলের পাশাপাশি ম্যানেজমেন্ট স্কিল থেকে শুরু করে সবকিছু থেকে আসলে ওইভাবে নিজের মাইন্ডকে মেন্টালি প্রিপেয়ার রাখা দরকার।
বাস আমরা জানি যে নাসা খুবই বড় একটা স্টেজ, আমরা এখানে যেটি আমরা রিপ্রেজেন্ট করি না কেন, নট লাইক যে আমরা ড্রিমস অফ বাংলাদেশ বা বাংলাদেশ মনের রবার টিম থেকে রিপ্রেজেন্ট করতেছি, নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি আসলে পুরো বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করতেছি। সো দ্যাটস ওয়াই আসলে যেহেতু একটা বড় স্টেজ, বড় কম্পিটিশন, তো সবার উদ্দেশ্যে ম্যানেজ একটাই যে ওইখানে যার জন্য যে পরিমাণ ডেডিকেশন লাগবে, সেই পরিমাণ চ্যালেঞ্জ ফেস করতে হবে। তার পাশাপাশি নিজেকে তেমন মেন্টালি প্রিপেয়ার করতে হবে, স্কিলফুল করতে হবে, যেন এস বাংলাদেশের পুরাটা তাদের উপর থাকবে। সো তাদের কিভাবে প্রিপেয়ার হতে হবে। আচ্ছা, গ্রেট। অ্যাকচুয়ালি আমরা রোবোটিক ভ্যালি স্টার্ট করি 2019-এ। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম অনেকগুলো কম্পিটিশনে গিয়েছি, ইউএসএতে গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। তো আফটার দ্যাট আমার মনে হলো যে আমি শেখাবো, কিছু শেখানোর দরকার আছে। সো যখন আমরা কোর্স শুরু করলাম, মাহাদিরের সাথে আমার মনে হয় পরিচয় হলো 2020-এ। ও আমাদের একটা কোর্সে ইনরোল করলো। তো ওর ভিতরে আসলে চেষ্টা ছিল, চেষ্টা ছাড়া আসলে পসিবল না, কারণ অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় লাইফে, অনেক কিছু, অনেক ইভেন্ট থাকে, অনেক জায়গায় ঘুরতে ইচ্ছা হয়, অনেক কিছু করতে ইচ্ছা হয়, বাট এই জায়গাগুলোকে না স্যাক্রিফাইস করতে হয়। যেমন আজকে আমার যে লাইভ প্রোগ্রামটা, এখন 10:53, আমারও কিন্তু অনেক অনেক মুহূর্ত আছে যেটা আমি মিস করে এখানে এসেছি প্রোগ্রামটা করার জন্য। সো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো মাহাদিরের ভিতরে আসলে এটা ছিল, সে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, কষ্ট করেছে, যার ফলে সে আজকে এই জায়গাটায় আসতে পেরেছে। এবং আমি এই জায়গাটা আসলে আই এম ভেরি প্রাউড বিকজ অফ হি ইজ ফ্রম রোবোটেক ভ্যালি, হি ওয়াজ ফ্রম রোবোটেক ভ্যালি। সো এই জায়গাটা আসলে রোবোটেক ভ্যালি থেকে, রোবোটেক ভ্যালির জন্য মাহাদির তোমার মেসেজটা কি? সো বিশেষ করে আমি বলবো আমাদের সামনে কিছু কোর্স আসতেছে বিকজ ফর দ্য স্টুডেন্টস, বিকজ আমরা আসলে এই জায়গাটা স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়ার জন্যই, নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্যই ফান্ড করে দিচ্ছি। So please give a message for the students who will participate in our course next. ওকে, সো থ্যাংক ইউ। সো আসলে আমি যদি আমি একটু শর্ট ইয়েতে বলি, সো রোবোটিক ভ্যালির সাথে মানে আমার যে যাত্রাটা শুরু হয়েছিল, মানে আমি একটু একটু টাইম নিয়ে বলছি। সো আমার যাত্রাটা আসলে একটু অন্যরকম ভাবে শুরু হয়েছিল, কারণ তখন কোভিড এর টাইম চলতেছিল। সো আমি রোবোটিক ভ্যালির সাথে এরকম আরো 2টা লাইভ করেছি। সো আমার ফার্স্ট লাইভে আমি বলেছিলাম যে আমি যে ফার্স্ট হচ্ছে কোর্সে এনরোল করেছিলাম, আমার এখনো মনে আছে ওই জিনিসটা, যে আমি আমার আম্মুকে বলেছিলাম যে আম্মু, বাংলাদেশে তো রোবট সুফিয়া আসছে, দেখছো কত সুন্দরভাবে কাজ করে, আমি যদি ওই কোর্সটাতে এনরোল করি তাহলে হয়তো আমি ওইরকম একটা রোবট সোফিয়া বানাইতে পারবো। তখন আমার আম্মু তো মহা খুশি যে রোবট সোফিয়া বানাইতে পারলে তো কোনো কথাই নাই, ছেলে তো অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ওই রোবট সোফিয়ার হাত ধরে এন্ড ওইভাবে আমার রোবোটেক ভ্যালির সাথে যাত্রা শুরু। আস্তে আস্তে ওদের আমি অনেক 2টা কোর্স করেছি। ইভেন দেন আমি হচ্ছে ওদের এখানে রিসার্চের কাজ করেছি অনেক। ইভেন্চুয়ালি আমি এখন পর্যন্ত প্রায় 6টার মতো ইনিশিয়ালি IEEE রিসার্চ পেপার রোবোটিক ভ্যালির সাথে রিসার্চ হিসেবে থেকে করেছি। সো কোর্স হিসেবে আমি যেটা বলবো যে কোর্স হচ্ছে নট লাইক দ্যাট যে কোর্স করলেই হচ্ছে যে তুমি সবকিছু শিখে যাবা, নট লাইক দ্যাট। কোর্সের মধ্যে হচ্ছে যে তুমি যে গাইডলাইনটা পাবা, ওই গাইডলাইনটা থেকে তোমার হচ্ছে শিখতে হবে। এন্ড গাইডলাইনের যে ট্রেনার থাকবে এবং অথবা যে গাইডলাইন তোমাকে দিবে, তার প্রতি অবভিয়াসলি বিনয় থাকতে হবে। বিনয় থেকে তার যে গাইডলাইনগুলো দিচ্ছে সেগুলো মাথায় নিয়ে তোমার নিজের পার্সপেক্টিভ থেকে চিন্তা ভাবনা করে তখন রোবোটিক্সটাকে আসলে তুমি রোবোটিক্সের জগৎটা আসলে কিভাবে কাজ করছে ওইটা সুন্দরভাবে জানা যাবে। সো রোবোটিক ভ্যালির কোর্সগুলো আসলে ওইভাবেই গোছানো হয়, যেহেতু আমার ছিল রোবোটিক ভ্যালির সাথে, এখনো আছে। এখনো আমার গাইডলাইন হিসেবে আকিব ভাই আমাকে অনেক গাইডলাইন দেয় অনেক সময়। সো ইয়া, দিস ইজ আ ভেরি গুড প্লেস, ইউ ক্যান এনরোল হিয়ার। থ্যাংক ইউ। ওকে, গ্রেট। সো একটা বিষয় আসলে আসলো, মাহাদির বললো যে IEEE সাথে সে 6টা পেপারে আছে। সো এই জায়গাটা আসলে আমি সবাইকে আসলে জানানোর জন্যই বলতে চাই যে তুমি কোন কোন জায়গায়, কোন কোন কনফারেন্সে আসলে পেপার পাবলিশ করেছো আমাদের সাথে। এবং আমি বলতে চাই আমাদের সাথে এখানে ইয়াসিন আছে, ইয়াসিনও আমাদের সাথে কাজ করেছে, এবং তোমাদের আরো মেম্বার যারা সিফা এবং সাফা, তারাও কাজ করেছে। সো কনফারেন্স নেম গুলো এবং যদি নেম উল্লেখ করতে না পারো, প্লেস গুলো যদি তুমি বলো। এক্স্যাক্টলি, সো থ্যাংক ইউ। সো এট ফার্স্ট আমার রিসার্চের জার্নি শুরু হয় হচ্ছে গিয়ে ইস্ট লন্ডন ইউনিভার্সিটিতে এগ্রিকালচার রোবটের উপর একটা রিসার্চ পেপার তৈরি করে, যেখানে আকিব ভাইয়া পার্টিসিপেট করেছিল। আমারও আসলে খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট হচ্ছে আমার এজ বাইন্ডিং এর জন্য গার্জিয়ান পারমিশন ছিল, দ্যাটস আমি যেতে পারিনি, অনলাইনে কানেক্টেড ছিলাম। আমি লন্ডনের মধ্যে ইস্ট লন্ডন ইউনিভার্সিটি, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, দেন আমি জ্যাক রিপাবলিক, দেন হচ্ছে আপনার ICMI আমি এবার নিয়ে 2বার পার্টিসিপেট করতেছি USA তে। দেন হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে আমার রিসার্চ পেপার আছে। তো তার পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে যে আমাদের কি বলে রোবোটিক ভ্যালি থেকে যে কাজগুলো হচ্ছে, ওই কাজগুলোর পাশাপাশি যে হার্ডওয়্যার কাজগুলো হচ্ছে, ওইগুলোর সাথে আমি মোটামুটি অ্যাড আছি। সো ইয়া, দ্যাটস অল। সো প্লেস গুলো বলতে গেলে আসলে আমি হচ্ছে USA, জ্যাক রিপাবলিক, লন্ডন
এন্ড হচ্ছে ইন্ডিয়াতে আমার একটা পেপার ছিল ভাইয়ের সাথে, কানাডাতে রেজিনা ইউনিভার্সিটিতে ছিল। সো সো আমি মানে আকিব ভাইয়ের সাথে মানে অনেক জায়গায় কাজ করেছি। বেসিক্যালি আমার ফার্স্ট যে আমি যদি এখন বলি যে আমার ফার্স্ট যে রিসার্চ জার্নি স্টার্ট হয়েছিল ইসলাম ইউনিভার্সিটি থেকে, আর এখন পর্যন্ত জার্নিটা বলি এটা একটা হিউজ একটা জার্নি। কারণ রিসার্চের কাজটা আসলে বললেই জিনিসটা হয়ে যায় না। এটা আপনার ফার্স্টে ডাটা অ্যানালাইসিস করতে হয়, ডাটা গ্যাদার করতে হয়, হার্ডওয়্যার বানাতে হয়, হার্ডওয়্যার বানাতে এটা টেস্টিং করে আবার এটাকে গবেষণাপত্রের মাধ্যমে নিয়ে আসতে হয়। সো দেয়ারস এ ভেরি হিউজ প্রসেস। সো থ্যাংক ইউ। ওকে, গ্রেট। আসলে আজকের এই মুহূর্তটা আমি সাধারণত হোস্টে আসলে আমি আসি না। আমাদের যদি আপনারা পূর্বের লাইভগুলো দেখেন সেখানে দেখতে পারবেন আমার অন্যান্য আমাদের এমপ্লয়িজরা আসে বা যারা দায়িত্বে আছে। বাট আমি আজকে আসলে এটা খুব এনজয় করেছি, ফুল টাইমটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তো সেই সাথে আজকে আমাদের সাথে যারা কানেক্টেড আছে, আমাদের যারা আসলে পার্টিসিপেন্ট যাচ্ছে, আমরা শেষ একটা মেসেজ নিব সবার কাছ থেকে। আমরা ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার মতো লাইভে আছি, বাট মনে হচ্ছে না 1 ঘন্টা আছি। সো সবার কাছে আমরা এক এক করে গিয়ে একটা করে মেসেজ নিব। মেসেজটা এরকম হবে, আমরা আসলে পরবর্তী যে জেনারেশন আসছে তাদের কথা ভেবে আমরা একটা মেসেজ দিব এবং বলতে চাই যে আসলে সকলের জন্য শুভ কামনা, একেবারেই শুভ কামনা, কারণ শুভ কামনা এবং দোয়া থাকবে। এবং আমরা রোবোটেক ভ্যালি আসলে আপনাদের সকলের সাথে আছি, আমাদের এই টিমের সাথে এবং আপকামিং যারা কাজ করতে যাচ্ছেন তাদের সাথেও আছি। সো আমি শুরু করতে চাই রিফাত হোসাইনের মাধ্যমে। রিফাত হোসাইন, সো ইফ ইউ গিভ আ লিটল মেসেজ টু দ্য ইয়াঙ্গার্স who will come tomorrow. একটু আনমিউট করতে হবে রিফাত। সরি, আমাদের দেশে অনেক ইয়াংরাই আছে যারা রোবোটিক্স নিয়ে আসলে কাজ করতে চায় এবং কাজ করে। তো আমিও ছোটবেলা থেকে আসলে রোবোটিক্সের প্রতি আমার অনেক প্যাশন, আমি রোবোটিক্স নিয়ে অনেক কাজ করছি ছোটবেলা থেকেই। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি আসলে অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। এই জন্যই আমার ছোটবেলা থেকে আমার ইঞ্জিনিয়ারের একটা স্বপ্ন ছিল। তো সেই সূত্র ধরেই আসলে আমার ইঞ্জিনিয়ারিং প্রতি যে আমার আকর্ষণ। যেমন আমি আসলে আমার বাসা হচ্ছে পুরান ঢাকা, তো আমি সেখান একটা জায়গা আছে সেটা হচ্ছে দোলাইখাল, তারপর হচ্ছে যে নিমতলি নামের অনেক জায়গাগুলো আছে, সেখানে আসলে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো পাওয়া যায়। তো আমি ছোটবেলা সেখানে গিয়ে আসলে নষ্ট জিনিসপত্র নিয়ে এসে আমি আসলে বাসার মধ্যে এগুলোকে ঠিক করতাম। ঠিক করে আমি যখন দেখতে পারলাম যে আসলে আমি আসলে ঠিক করতে পারছি, তো সেই ঠিক করার যে আমার যে আগ্রহটা আছে, তো সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে আগ্রহটা আছে সেটা নিয়ে আসলে আমার ছোটবেলা থেকে এই জার্নিটা। তো আমি যেহেতু এখন মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স নিয়ে স্টাডি করছি, তো মেকাট্রনিক্স হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার আছে মেকানিক্যাল, সব সমন্বয়ে একটি ডিপার্টমেন্ট, যেটার মধ্যে আসলে রোবোটিক্সের যেই সেক্টরটা আছে সম্পূর্ণটা আসলে এটার মধ্যে ইনক্লুড করা আছে। তো এই জন্য আমি ছোটদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা আসলে রোবোটিক্স আমরা শিখতে চাই। তো সেই রোবোটিক্স শেখার জন্য আমাদের প্রথমত আমাদের চিন্তা ভাবনা আরও বাড়াতে হবে, যেরকম হচ্ছে আমাদের রোবোটিক্স কীভাবে আমরা শিখতে পারি, কীভাবে একটা রোবট কাজ করে। আসলে রোবট আমরা যেটা চোখে দেখতে পাই, যেটা হচ্ছে যে মানুষের মতো হিউম্যান যে রোবট, আসলে সেটাকে আমরা আসলে ছোটোবেলায় রোবট মনে করতাম। আসলে রোবট আসলে সেটা বলতে না, রোবট হচ্ছে যেটা হচ্ছে যে মানুষের বিকল্পে যেই জিনিসটা কাজ করে সেইটাই আসলে রোবট। তো আমি ছোটদেরকে একটি মেসেজ দিতে চাই, যারা আসলে রোবোটিক্স শিখতে চাই তারা খুব আগ্রহ সহিত আসলে এটা কাজ করতে হবে, তাহলে আমরা আসলে রোবোটিক্স নিয়ে আগাতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রিফাত। সো একটা প্রশ্ন আসছে, মাহাদির ইসলাম ভাইয়া কোন ক্লাসে পড়ে? মাহাদির, তুমি এটা আনসারটা দিতে পারো। থ্যাংক ইউ। সো জাহিদ হাসান জিহাদ ভাইয়া, আমি হচ্ছে এসএসসি 25 ব্যাচ। Okay, SSC 25 batch. Okay. But I won't attend in SSC 25 basically. Okay. So from Rubaid is Rahman, তুমি একটা লাস্ট মেসেজ দিয়ে দাও for the next generation. নেক্সট জেনারেশনের জন্য আমি যদি একটা মেসেজ দেই, সেটা হচ্ছে ডোন্ট রান আফটার সাকসেস, রান আফটার ডেভেলপমেন্ট। সাকসেস উইল ইভেন্চুয়ালি কাম টু ইউ। কারণ দেখা যাচ্ছে আমরা হচ্ছে ম্যাক্সিমামে সবাই এমন কিছুর উপর চেস করি যেটা কিনা
মানুষকে দেখানো বা দেখাবো যে আমি এটা করতেছি বা এটা করতেছি, দেখো সবাই, মানে এটার উপর না দৌড়ে আমরা যদি একটু প্রবলেম সলভিং এর দিকে চেস করি বা কোনো ডেভেলপমেন্টের দিকে চেস করি, তাহলে দেখা যাচ্ছে সাকসেসটা ইভেনচুয়ালি আমাদের কাছেই চলে আসবে। কারণ এটাই আর কি টেকনোলজির খেলা, বা এটাই হচ্ছে নিয়ম। আর আমরা নিজে যদি না, আমরা নিজে না, আমরা হচ্ছে সবাইকে নিয়ে যদি ডেভেলপমেন্টের দিকে আগাই, যদি সবাই সবার হাত ধরে যদি ডেভেলপমেন্টের দিকে আগাই, তাছাড়া আমরা যদি, তাহলে আমরা বাংলাদেশ চতুর্থ যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে সেটাও অ্যাচিভ করতে পারবে। এবং এবং তাছাড়া যে ইয়ুথ আছে যারা রোবোটিক্স নিয়ে চিন্তা ভাবনা করছে তারাও মোটিভেশন পাবে, কেননা বাংলাদেশ তাহলে রোবোটিক্সে আরো এনরিচড হবে, আরো ডেভেলপড হবে, এবং রিসোর্সেস হচ্ছে আরো ইজি হবে পাওয়া। এটাই। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ রুবাইতিস রহমান। সো আমাদের একটা কোশ্চেন এসছে যে রোবোটিক্স বেসিক টু অ্যাডভান্স কোর্স কবে থেকে স্টার্ট হবে। আসলে এটা আমাদের একটা অফার চলছে। আমাদের এই কোর্সটার ফি হচ্ছে 10,000 টাকা, বাট আমরা ডিসকাউন্টে এটা আসলে 3,500 টাকা করে রাখছি, এবং এটার ভিতরে স্টুডেন্ট রিসার্চ ফান্ড রয়েছে। সো এটা স্টার্ট হবে ঈদের পরপরই, এবং এখানে অনলাইন এবং অফলাইন দুটো মুড আছে। অফলাইন মুডে ফিজিক্যালি আমরা আসলে শেখাচ্ছি, এবং সেখানে ল্যাবের আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট সাপোর্ট গুলো পাবেন। তার মানে হচ্ছে ইকুইপমেন্ট ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। সো এবার আমরা মোহাম্মদ ইয়াসিন আরাফাতের কাছে যাব ফর লিটল মেসেজ। ইয়াসিন আরাফাত। আচ্ছা ভাই, তো আমরা সকলে যদি রোবোটিক্সে কাজ করতে আগ্রহী হই অথবা দেশের কল্যাণে যদি কাজ করতে চাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে কমফোর্ট জোন আছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ভাইয়া হচ্ছে সবসময় আমাদের কাছে সব রকমের ইকুইপমেন্ট থাকে না। ফর এক্সাম্পল, আমাদের নাসা এইচইআরসি তে সব থেকে বড় একটা সমস্যা হলো পাওয়ার ডিস্ট্রিবিউশন। কারণ হচ্ছে লাইটার হচ্ছে ডিরেক্ট 5 ভোল্ট 5 এম্পিয়ার হচ্ছে আপনার কনজিউম করে। তো সেক্ষেত্রে আমরা ব্যাটারি দিয়ে সেটাকে তৈরি করতে পারতেছি না, বা বিদেশের উন্নত রকমের সার্কিট আছে যেটা আমাদের দেশে আসতে আসতে আরো অনেক সময় লাগবে। তো আমরা যেটা করলাম, আমরা রিসার্চ করে আমরা নিজেরাই একটা বাক কনভার্টার ডেভেলপ করলাম, যেটা হচ্ছে আপনার 5 ভোল্ট 5 এম্পিয়ার প্রোভাইড করতে পারে। তো এই যে এটা হচ্ছে আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে, যে আমরা বাইরের জিনিস আসা পর্যন্ত ওয়েট না করে আমরা নিজেরা রিসার্চ করে নিজেরা ডেভেলপ করলাম, এই যে একটা আগ্রহের জায়গা। তো ছোটদের প্রতি আমার যেটা মেসেজ থাকবে যে অলওয়েজ হচ্ছে মানে কমফোর্ট জোন থেকে বেরিয়ে মানে বড় কিছু চিন্তা করতে হবে। যেটা হাতের কাছে নেই সেটা নিয়ে চিন্তা করলে হবে না, যেটা হচ্ছে আমাদের হাতের কাছে আছে সেটা নিয়ে, যেটা নেই সেটাকে ডেভেলপ করতে হবে। তাহলে হচ্ছে আমরা নিজেদের জন্য প্লাস দেশের জন্য ভালো কিছু করতে পারবো। আর দ্যাটস ইট, আচ্ছা চেষ্টা থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আসলে মোহাম্মদ ইয়াসিনকে আমি চিনি, আমাদের থার্ড রোবোটেক অলিম্পিয়াডে ও পার্টিসিপেট করেছিল, এবং সেখানে সে বিজয়ী হয়েছিল। সো সেখান থেকে ওর সাথে আমার পরিচয়, এবং আমি খেয়াল করেছি যে ওর প্যারেন্টস তার প্রতি ডেডিকেটেড। এই জায়গাগুলোতে আসলে প্যারেন্টসের একটা সাপোর্ট প্রয়োজন হয়, আমি সেটা খেয়াল করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আরাফাত। এরপর আমি আসলে পৃথিবীর কাছে যাব কিছু মেসেজের জন্য ফর দ্য নিউ গাইস যারা আসলে কাজ করতে যাচ্ছে। এবং সেই সাথে বলবো যে আমাদের রোবোটেক ভ্যালি থেকে আসলে এক্সপেকটেশনটা কি। আমরা আসলে চাই রোবোটেক ভ্যালি এটা চাই যে যারা কাজ করছে তাদের সব সুবিধাগুলো দেওয়ার। এই জন্য এক্সপেকটেশনের জায়গাটা যদি আরো কিছু থেকে থাকে, তোমার সবার পক্ষ থেকে তোমার কিছু যদি বলার থাকে একটু বলবে। থ্যাংক ইউ। আমি আসলে বলতে চাই যে ইয়াং যারা আছে অথবা যারা নতুন নতুন বিগিনার, তাদেরকে বলবো যে রোবোটিক্সটা আসলে খুবই অ্যামেজিং অ্যান্ড খুবই ভ্যাস্ট একটা সেক্টর। অনেস্টলি এটা একটা নেভার এন্ডিং সেক্টর, এবং এই কারণেই রোবোটিক্সটা আমার কাছে খুব থ্রিলিং একটা জিনিস মনে হয়। এবং আমি বিগিনারদের কাছে এটা সাজেস্ট করবো যে হ্যাভ ফান উইথ দ্য এলিমেন্টস। মানে যা হাতের কাছে আছে তা নিয়ে ফান করতে হবে, মানে মজা পেতে হবে। জিনিসটাকে অনেকটা ওই বই পড়ার মতো করে নিয়ে গেলে আর হবে না, রোবোটিক্সের মজাটা সেখানে থাকবে না। মানে জিনিসটাকে যদি আমরা পড়াশোনার মতো গিলতে থাকি তাহলে আর মজাটা থাকবে না। তো আমার বিগিনারদের প্রতি সাজেশন থাকবে যে মজা পেতে, মানে এলিমেন্টস গুলোকে এক্সপ্লোর করতে আরো, এবং নিউ নিউ জিনিসগুলোকে আর একটু জানতে। আমি জানি যে রিসোর্সেস অনেক বেশি অ্যাভেলেবল থাকে না আমাদের কাছে, এবং আমি নিজে এটা নিয়ে অনেক প্রথম অনেক একটু জ্বালা যন্ত্রণা পেতাম,
কিন্তু সাজেশন এটা থাকবে যে রিসোর্সেস অ্যাকচুয়ালি তুমি নিজেও হতে পারো। রোবোটিক্স এমন একটা সেক্টর যেখানে হচ্ছে গিয়ে মানে খুব একটা তুমি নিজে এক্সপেরিমেন্ট করতে করতে না তুমি নিজে আবিষ্কার করবে ওই জিনিসটা তুমি সম্পর্কে তুমি হয়তো বা আরো অনেকের চাইতে অনেক বেশি জানো। তো রিসোর্স অ্যাকচুয়ালি তুমি নিজেই। তো ওটাই সাজেশন থাকবে। এবং টেক ভ্যালি থেকে আমার যেটা এক্সপেকটেশন থাকবে যে হচ্ছে গিয়ে রোবোটিক্সটাকে যেন সবাই এভাবে মজা পেতে পারে। মানে আমরা যেভাবে এই যে যেমন ভাইয়া নিজেও বললো যে ভাইয়া অনেক প্যাশনেট ছিলেন, এবং হচ্ছে আমরা যে প্যাশনটা ফিল করি এটা আমার খুব ইচ্ছা করে যেন অন্যদের মধ্যেও যদি ছড়িয়ে দেওয়া যায়। মানে হচ্ছে এই যদি রোবোটিক্স থ্রিলটা যেটা সেটা যেন অন্যদেরকে বোঝানো যায় যে আসলে থ্রিলটা কোথায়। এবং এটা একটা এক্সপেকটেশন থাকবে যে যেন কোর্স গুলোকে ওরকম থ্রিলিং করা যায়, অনেক বেশি ফান করা যায়, যেন হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে, এবং ফেলিয়ার ইজ পার্ট অফ লার্নিং প্রসেস। তো আমার অনেকলি সাজেশন থাকবে যে হচ্ছে গিয়ে অনেক বেশি জিনিসপাতি নষ্ট করা, কারণ নষ্ট করলে অ্যাকচুয়ালি আসল করে শেখা যায়। তো এটাই সাজেশন থাকবে যে নষ্ট করতে দিতে, যেন তারা নিজেদের মতো এক্সপেরিমেন্ট করে নষ্ট করতে পারে জিনিস, সেখান থেকে শিখতে পারে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে আসলে এমন একটা টিমের সাথে কথা বললাম যারা আজকে 24 তারিখ 27 তারিখে যারা ফ্লাই করবে টু ইউএসএ। সো দে হ্যাভ অনলি 3 days রিমেইনিং। সো সবার সাথে আসলে কথা বলে আমারও খুব ভালো লাগলো। আশা করছি যারা আমাদের দর্শক দেখেছেন সবাই এখান থেকে শিক্ষণীয় কিছু উপলব্ধি করেছেন। আসলে যারা আমাদের টেক লাইনে আছি বা যারা টেক নিয়ে কাজ করছি তাদের জন্য আমাদের এই লাইভটা আসলে অনেক বড় একটা মেসেজ এবং অনেক বড় ইনফরমেশন। সো সো এটা আসলে সকলের জন্য আশা করছি উপকার হবে যারা নেক্সট যারা আসলে কম্পিটিশন গুলোতে যেতে চাচ্ছি। সো সেই সাথে আরো একটা মেসেজ দিই, আমরা যারা আসলে রোবোটিক্স নিয়ে এখন ভালো করছে তাদেরকে আমরা আমাদের রোবোটেক অলিম্পিয়াড কমিটির ভিতরে রাখি। বিশেষ করে বলতে চাই আমাদের রোবোটেক অলিম্পিয়াড এখন এটা ইন্টারন্যাশনাল রোবোটেক অলিম্পিয়াড অ্যাকচুয়ালি, কারণ আমরা এখন 5টা দেশ থেকে পার্টিসিপেট নিয়ে আসতেছি, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, ইন্ডিয়া। সো রোবোটেক অলিম্পিয়াড এই বছর 5th ইন্টারন্যাশনাল রোবোটেক অলিম্পিয়াড হতে যাচ্ছে, যেটা ঢাকাতে ভেন্যু হবে এবং সব কান্ট্রি থেকে 5টা কান্ট্রি থেকে এখানে পার্টিসিপেট ইনশাআল্লাহ আসবে। তো আমাদের যারা রোবোটিক্স নিয়ে কাজ করছে আসলে তাদের এই ফিল্ডটাকে, তাদের এই প্রতিভাটাকে আরো বিকশিত করার জন্য, প্রতিভাটাকে শোকেস করার জন্য আসলে আমরা রোবোটেক অলিম্পিয়াড নিয়ে এসেছি। এবং আশা করছি যারা আজকে তোমরা ভালো করছো তারাও একদিন আমাদের এই রোবোটেক অলিম্পিয়াডের মতো এই অলিম্পিয়াডই হয়তো বা কমিটিতে থাকবে এবং তোমরা আরো গাইড করবে যেটা আসলে নেক্সট লেভেলে যাতে অলিম্পিয়াডটা নিয়ে যাওয়া যায়। এটা আসলে আমাদের একটা স্বপ্নের জায়গা। এটা আসলে আমাদের কোনো আসলে সম্পত্তি বিষয়টা না, এটা আমাদের একটা স্বপ্নের জায়গা, যাতে জয়েন্টলি সবাই মিলে আসলে এই ড্রিম গুলাকে আমরা ফুলফিল করি। সেই সাথে সকলের জন্য শুভকামনা এবং আমরা এটাই আশা করি যে আমরা আমাদের দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আরো ভালোভাবে কাজ করব, যাতে আমরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারি। সকলের কাছে আমাদের এই টিমের জন্য দোয়া কামনা চাচ্ছি, দোয়া আমাদের জন্য কাম্য। সেই সাথে রোবোটেক ভ্যালির জন্য সবাই দোয়া করবেন, আমি মনে করি এটা আমাদের কাম্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখানেই আমাদের লাইভ সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।